হ্যালো স্টুডেন্টস, তোমাদের আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ 17 এর লেকচার সিরিজ। দেখো, তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে, পি ব্লকে যতগুলো গ্রুপ রয়েছে, অর্থাৎ গ্রুপ 15, 16, 17, 18 এগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি রেখেছে গ্রুপ 17। কারণ তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইজ করলে বুঝতে পারবে যে গ্রুপ 17 থেকে কিন্তু মেজরিটি অফ দ্য কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করছেন। তো গ্রুপ 17-এর ওয়েটেজটা সবচেয়ে বেশি, তারপরে গ্রুপ 18 থেকেও জিজ্ঞাসা করে, 15, 16 থেকেও আসে, বাট গ্রুপ 17 থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। সুতরাং আমি ডিসাইড করেছি যে গ্রুপ 17টা তোমাদের ফার্স্টে করাবো, তারপরে ধীরে ধীরে তোমাদের এক্সামের আগে প্রবাবলি আমি শেষ করে দেবো। ঠিক আছে, মন দিয়ে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকবে। আর গুরুত্বপূর্ণ কথা যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, এর ইন্ট্রো পার্টে আমরা ব্লকের ইন্ট্রো পার্টে আমরা বলেছি যে যেসব কোয়েশ্চেনগুলো আমি ডিসকাস করব ওই সব কোয়েশ্চেনগুলোর কিন্তু সলিউশন বা অ্যান্সার তুমি কিন্তু সফট কপি হিসাবে টেলিগ্রামের গ্রুপে আমাদের জয়েন করলে পেয়ে যাবে। আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। ওইখানে যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ওটা আমাদের অফিসিয়াল বং মিস্ট্রি চ্যানেলের টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল। তো ওখান থেকে তুমি কিন্তু ডিরেক্টলি পিডিএফটা পেয়ে যাবে এবং এই গ্রুপ রিলেটেড বা অন্যান্য এই এক্সাম রিলেটেড সমস্ত ইনফরমেশান কিন্তু ওখানে, ইনফরমেশান বলতে কোনো পিডিএফ থাকলে বা কোনো কিছু ভিডিও থাকলে, এক্সট্রা ভিডিও থাকলে আমরা ওখানেই প্রোভাইড করব। বুঝতে পেরেছো? তো তোমরা যদি না জয়েন করে থাকো তাহলে অবশ্যই জয়েন করে নাও টেলিগ্রাম গ্রুপে। ওখান থেকে কিন্তু সব জিনিসগুলো কালেক্ট করতে পারবে। আমি এখানে কোশ্চেন আকারে জিনিসগুলো বুঝিয়ে যাচ্ছি পরপর করে। কোশ্চেন এখানে বোর্ডে পাশেও তোমরা দেখতে পাবে, আমি এখানে রেখে দেবো, এখানে লাগিয়ে দেবো। তো তারপরে ওই অনুযায়ী আমরা ক্লাসটাকে কন্টিনিউ করব। বুঝতে পেরেছো? সো গ্রুপ 17-এ ফার্স্ট ক্লাস শুরু করছি। ওকে, তো বেসিক্যালি এখানে গ্রুপ 17-এ তোমাকে জানতে হবে যে কী কী এলিমেন্টস রয়েছে। এলিমেন্টগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটা, অ্যাস্টাটিন রয়েছে। তো বেসিক্যালি ওটা নিয়ে আমরা ডিসকাস করি না, ওটা তেজস্ক্রিয় মূল্য, তো ওটা রিয়াকশানে টেক পার্ট করে না এখানে। তো ওটা নিয়ে আমরা বেশি ডিসকাশন করব না। এখানে এদের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। ইলেকট্রন বিন্যাস তোমরা নিশ্চয়ই ক্লাস 11-এ শিখেছো অ্যাটমিক স্ট্রাকচারে। আমি যতটা না বললে নয় এইরকমভাবেই পড়াবো, কারণ দেখো যত বেশি আমি ডিসকাস করতে যাব 11-এর জিনিসপত্রগুলো তত কিন্তু টাইম চলে যাবে। ঠিক আছে? সো অনেকে জানো, তো তাদের বিরক্ত লাগবে। যদি না জেনে থাকো ক্লাস 11-এর বইটা খুলে একবার দেখে নেবে। আমি তোমাদের আগেও বলেছি যে পি ব্লকে মোটামুটি ভাবে বেস করে আছে কেমিক্যাল বন্ডিং এবং হচ্ছে পিরিয়ডিক টেবিল। এই দুটো 11-এর চ্যাপ্টার যদি তোমার স্ট্রং থাকে তাহলে কিন্তু ব্লক তোমার, মানে সব রিয়াকশন হয়তো হবে না, বাট বেসিক যে পার্টগুলো, মানে ডেসক্রিপশন টাইপের যে কোয়েশ্চেনগুলো, ওগুলো কিন্তু তুমি করতে পারবে রিয়াকশান পোর্শন বাদে। তো ইলেকট্রন বিন্যাস এগুলো দেখতেই পাচ্ছ। তো জেনারেল ইলেকট্রন বিন্যাস এদের কি, NH2 NP5, এটা হচ্ছে এদের জেনারেল ইলেকট্রন বিন্যাস। তো জাস্ট ফ্লোরিনের ক্ষেত্রে 2s2 2p5, এদের এক এক করে কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এক এক করে বাড়িয়ে দেবে। ঠিক আছে, এক এক করে বেড়ে গেছে। শুধুমাত্র আয়োডিন যখন, আর্গন যখন আসবে, মানে সরি ব্রোমিন থেকে কি হবে, ওখানে ডি অরবিটাল ইন্ট্রোডিউস হবে। প্রথমে 3d হবে, তারপরে হচ্ছে 4d হবে। তো ইলেকট্রন বিন্যাস তোমরা এগুলো শিখেছো, আগে শিখেছো, আমি এখানে বেশি ইলাবোরেট করছি না। লেখার টেকনিক আর কি, এটা 2s2 2p5, 3s2 3p5, 4s2 4p5, 5s2 5p5। শুধু ব্রোমিনের ক্ষেত্রে আর্গনের পরে এখানে 3d আসবে, তারপর এটা 4d আসবে। এটা মনে রাখলেই হলো। সব গ্রুপের ক্ষেত্রে এইরকমভাবে ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। ঠিক আছে? ওকে, আর একটা জিনিস দেখতে হবে, কালার তোমাকে একটু জানতে হয়। প্রিভিয়াস ইয়ারে তোমাদের কালার থেকে একটা কোশ্চেন মনে হয় জিজ্ঞাসা করেছিল যে কার কালার কি হয়। তো বেসিক্যালি একটু জেনে রাখো যে ফ্লোরিনের কালার হচ্ছে হলুদ, আর ক্লোরিন হচ্ছে সবুজাভ হলুদ, আর এটা ব্রোমিন হচ্ছে লালচে, আর আয়োডিন হচ্ছে বেগুনি। ব্রোমিন আর আয়োডিনের কালারটা তোমরা এখানে ফ্যামিলিয়ার হয়ে যাবে, সবসময় লাগবে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে কালার। তো ফার্স্ট আরেকটা জিনিস এখানে বলে দিই, কোশ্চেন আকারেও তোমাদের নোটে পেয়ে যাবে এটা, যে ফ্লোরিনের জারণ অবস্থা কেবলমাত্র -1 হয়, কিন্তু অন্য যে হ্যালোজেনগুলো রয়েছে অর্থাৎ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের ক্ষেত্রে কিন্তু জারণ অবস্থাগুলো হচ্ছে -1 +1 +3 +5 +7। এইটা হয় কেন, এটা দেখায়। এবার কখনো পরীক্ষায় এলেও আসতে পারে, বাট আমি জাস্ট কোশ্চেনের আকারে না লিখে আমি জাস্ট এমনি ডিসকাস করে দিচ্ছি। দেখো, জারণ অবস্থা -1 মানে এটা হচ্ছে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাকসেপ্ট করে ও -1 জারণ অবস্থা দেখাতে পারে। তো বেসিক্যালি এর রিজনটা হচ্ছে যে ফ্লোরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট পিরিয়ডিক টেবিলের। তো সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক পরমাণু হচ্ছে ফ্লোরিন। তো ফ্লোরিন যদি সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক হয় তাহলে তার ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স পাওয়ারটা সবচেয়ে বেশি। তো সেই সবসময়ের জন্য একটা ইলেকট্রন গ্রহণ করবে। তার কারণ কি, এর ইলেকট্রন বিন্যাস দেখলে বুঝতে পারবে। দেখো, বাইরের কক্ষে একটা ইলেকট্রন শর্টেজ রয়েছে কিসের জন্য, অষ্টক পূর্তির জন্য।
তো 7টা রয়েছে, আর একটা হলে তার অষ্টক পূর্তি ঘটবে, তাই হচ্ছে এই একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ফ্লুরিন, দিয়ে তার -1 জারণ অবস্থা দেখায়। কিন্তু আর এর ডি অরবিটাল নেই, দেখো ফ্লুরিনের ডি অরবিটাল নেই, হিলিয়ামের এটা তো 1s2, তাই না? তো বেসিক্যালি এখানে ডি অরবিটাল না থাকার জন্য ডি অরবিটাল এক্সপানশন ঘটাতে পারে না, ঠিক আছে? ওই জন্য হচ্ছে এক্ষেত্রে জারণ অবস্থাগুলো আর অন্যান্য জারণ অবস্থাগুলো দেখায় না। কিন্তু অন্য হ্যালোজেনগুলোর ক্ষেত্রে দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের ক্ষেত্রে দেখো এক্ষেত্রে হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে ডি অরবিটাল, সুইটেবল ডি অরবিটাল থাকে, উপযুক্ত ডি অরবিটাল, যদিও এখানে ইলেকট্রন বিন্যাসে দেখানো হয়নি, কিন্তু এরপরে 3s 3p তারপরে 3d তারপরে 4s এরকম করে জিনিসগুলো লেখা হয় না? তো বেসিক্যালি এখানে ডি অরবিটাল সুইটেবল ভ্যাকেন্ট ডি অরবিটাল ক্লোরিন ক্ষেত্রে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের ক্ষেত্রে সুইটেবল ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার জন্য বা উপযুক্ত ডি অরবিটাল থাকার জন্য ওরা কিন্তু অষ্টকে এক্সপানশন করতে পারে, বুঝতে পেরেছো? তো এই জন্য তারা হচ্ছে একের অধিক ইলেকট্রন অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে ওরা হচ্ছে বন্ডিং ফর্মেশন করতে পারে, অর্থাৎ তাদের জারণ অবস্থা একের তুলনায় বেশি হয়, অর্থাৎ -1 +1 +3 +5 +7 এগুলোকে দেখাতে পারে, ঠিক আছে? অষ্টকের প্রসারণ ঘটাতে পারে। এটা ছিল বেসিক আইডিয়া, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। তো এরপরে কোশ্চেন রয়েছে, দেখো তোমাদের এখানে আমি কোশ্চেনটাকে দিয়ে দিয়েছি, কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা যেটা দেওয়া আছে না ওইখানে টেলিগ্রাম গ্রুপে, এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, তোমাদের সুবিধা হবে। প্রিন্ট আউট করে নিয়ে তোমরা সেই অনুযায়ী জিনিসগুলোকে করতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর লেকচার শেষে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, তোমরা একটু ওই জিনিসটা একটু মাথায় রাখবে। ওকে, ফার্স্ট কোশ্চেনে দেখো ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লুরিন অপেক্ষা বেশি হয় কেন? বা দিয়ে দেওয়া আছে, দেখো হ্যালোজেনগুলির মধ্যে ইলেকট্রন আসক্তির ক্রম লেখো। তাহলে এটা ক্লাস 11-এর পিরিয়ডিক টেবিলের সবচেয়ে হট কোশ্চেন। ইলেকট্রন আসক্তি মানে এটা পিরিয়ডিক টেবিলের একটা সত্যি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হট কোশ্চেন বললে খুব ইম্পর্টেন্ট আর কি এক্সাম রেসপেক্টে। তো বেসিক্যালি তার রিজনটা একটুখানি আমি বলে দিই। তো ইলেকট্রন বিন্যাসে এখানে দেখতেই পাচ্ছ ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন আসক্তি মানে বাবু যে একদম সিম্পল ভাষায় বলছি, অনেক ডেফিনেশন অনেক কিছু আছে, ওইগুলো ডাজন্ট ম্যাটার, আমি জাস্ট আইডিয়াটা দিয়ে দিচ্ছি যে গ্যাসীয় মৌলের পরমাণুর বাইরের কক্ষে একটা ইলেকট্রন তুমি ঢোকাবে, তার জন্য যে পরিমাণ শক্তি রিলিজ করবে, যে পরিমাণ শক্তি বেরিয়ে যাবে, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। সেই যে শক্তিটা বেরিয়ে গেল এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপিও বলা হয়, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে যদি একটা ইলেকট্রন ঢোকে ফ্লোরিনের ক্ষেত্রে, মন দিয়ে বুঝবে, ফ্লোরিনের ক্ষেত্রে যদি একটা ইলেকট্রন যদি ঢোকে তাহলে, আচ্ছা তোমাদের তার আগে বলে দিই, তোমরা জেনারেল ট্রেন্ড তো তোমরা পড়েছো, ক্লাস 9-10 থেকে তোমরা পড়ে আসছো যে জেনারেল ট্রেন্ড কি বলছে, উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে হচ্ছে সাইজ বাড়ছে, তাহলে ইলেকট্রন গ্রহণের টেন্ডেন্সি। তাহলে ফ্লুরিনের ক্ষেত্রে দেখো ফ্লুরিনের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, তাহলে ফ্লুরিন সবচেয়ে তাড়াতাড়ি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তাহলে এর ইলেকট্রন অ্যাকসেপ্ট করে যদি ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, তাই এর হচ্ছে বাইরের কক্ষে সবচেয়ে তাড়াতাড়ি ইলেকট্রন ঢুকতে পারে। তাহলে যদি ঢোকে তাহলে কি হবে, এর বেশি পরিমাণে শক্তি রিলিজ করবে, অর্থাৎ এর ইলেকট্রনের আসক্তি সবচেয়ে বেশি হওয়া উচিত, তারপর ধীরে 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 কমতে থাকা উচিত। এইটা তো জেনারেল ট্রেন্ড হওয়া উচিত, তাই না? তাহলে ধীরে ধীরে কমা উচিত, অর্থাৎ ট্রেন্ডটা বলছে যে ফ্লুরিন হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, এইটা ট্রেন্ড হওয়া উচিত। কিন্তু এইখানে একটা এক্সেপশনাল কেস হয়ে যায়, তার কারণ হচ্ছে মানে ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে বেশি হয়ে যায় কার তুলনায়? ফ্লোরিনের তুলনায়, তারপরে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন, এইরকম একটা ট্রেন্ড চলে আসে, ঠিক আছে? এর কারণটা কি এখানে উল্টো হয়ে যাওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে দেখো আমি বলেছি যে ইলেকট্রন যে যত সহজে অ্যাকসেপ্ট করতে পারবে তার ইলেকট্রন আসক্তির মান তত বেশি হবে। ফ্লুরিনের ক্ষেত্রে দেখো বাইরের কক্ষ কোনটা, কোন অরবিটালে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে? 2p অরবিটালে, আর ক্লোরিনের ক্ষেত্রে 3p অরবিটালে। তাহলে দেখো তুমি জানো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যখন বাড়ে তখন অরবিটালের সাইজও বাড়তে থাকে, তাহলে অরবিটালের সাইজ 2p অরবিটালের তুলনায় 3p অরবিটালের হচ্ছে সাইজটা বেশি। তাহলে সাইজ যদি বেশি হয় তাহলে এক্ষেত্রে দেখো 2p অরবিটাল মানে এই প্রিন্সিপাল কোয়ান্টাম 2 রয়েছে, এক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3, তাহলে 2p এর তুলনায় 3p এর সাইজ বড়, 3p এই অরবিটালের হচ্ছে সাইজ বড়। অরবিটাল দেখো, অরবিটাল এক্ষেত্রে বলছি এই কারণে যেন পার্টিকুলার একটা অরবিটালে ইলেকট্রন ঢুকছে, বাট তুমি 3p যদি বলো তুমি শুধু উপকক্ষ বলতে পারো, যদি শুধু 3p কে বলো তাহলে 3p উপকক্ষের সাইজ বা সাব অরবিটালের সাইজটা হচ্ছে বেশি 2pর তুলনায়। তাহলে তাই যদি হয় দেখো 2p সাইজ বড় কিন্তু যতগুলো ইলেকট্রন রয়েছে, সরি 3pর সাইজ বড় কিন্তু সেই হচ্ছে 5টা ইলেকট্রন রয়েছে, আর 2pর সাইজ ছোট
কিন্তু তাতেও কিন্তু 5টা ইলেকট্রন রয়েছে। তাহলে ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব কোন উপকক্ষের ক্ষেত্রে বেশি, বা বলতে পারি কোন অরবিটালের ক্ষেত্রে বেশি দেখা যাবে, কোন উপকক্ষের ক্ষেত্রে বেশি দেখা যাবে। অরবিটাল কেন বলছি বুঝতে পেরেছো তো, মানে পার্টিকুলার যে কোনো একটা কুটুরিতে বা অরবিটাল তো ইলেকট্রন ঢুকছে, বাট তুমি যদি 3p কে টোটাল ওভারঅল ধরো তাহলে এটা উপকক্ষ বলাই বেটার। তাহলে আমি উপকক্ষ দিয়ে বলছি, তাহলে 3p উপকক্ষে হচ্ছে ইলেকট্রন ঘনত্ব কম, কারণ বড় সাইজের উপরে 5টা ইলেকট্রন, ছোট সাইজের উপরে 5টা ইলেকট্রন, তাহলে ইলেকট্রন ঘনত্ব এর ক্ষেত্রে কম, এর ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বেশি। তাহলে এর ক্ষেত্রে যদি ইলেকট্রন ঘনত্ব কম হয়, তাহলে যদি নতুন একটা ইলেকট্রন যদি এ খায় তাহলে সহজে খেতে পারবে। আর যদি সহজে ইলেকট্রন খেতে পারে, কেন খেতে পারবে সহজে, কারণ এখানে ইলেকট্রন ঘনত্ব কম। ইলেকট্রন ঘনত্ব কম যদি হয় তাহলে ইলেকট্রন মানে আপকামিং যে ইলেকট্রন আর এখানে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনের মধ্যে রিপালশন বা বিকর্ষণ বল কম হবে। তাহলে সহজে যদি ইলেকট্রন ঢুকে যায় তাহলে এনার্জি এক্ষেত্রে বেশি পরিমাণে রিলিজ করবে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ এনথালপি, যাকে আমরা ইলেকট্রন আসক্তি বলছি, তার মান এর ক্ষেত্রে বেশি হবে। কিন্তু এর ক্ষেত্রে দেখো সাইজ ছোট, 2p উপকক্ষের সাইজ ছোট, কিন্তু ইলেকট্রন সংখ্যা সেম, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব বেশি। তাই যদি নতুন করে যদি একটা ইলেকট্রন যদি বাইরের কক্ষে তুমি ইন্ট্রোডিউস করাতে চাও, তাহলে কী হবে, এখানকার যে ইলেকট্রন, এখানকার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বল সৃষ্টি হবে। এই বিকর্ষণের জন্য ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না, অর্থাৎ কম পরিমাণে শক্তি রিলিজ করবে, অর্থাৎ এর ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান এর তুলনায় কী হবে, কম হবে। ইলেকট্রন আসক্তি ই এর মান হচ্ছে এর ক্ষেত্রে বেশি, এর ক্ষেত্রে হচ্ছে কম। ঠিক আছে, বুঝতে পেরেছি এক্সপ্লেনেশনটা? তো ক্লাস 11-এর জিনিস আমি এখানেও বলে দিলাম একবার। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো কারণ সহ হ্যালোজেনগুলির বন্ধন শক্তির ক্রম লেখো। বন্ধন শক্তি বলতে তোমাকে বলতে বলেছে বেসিক্যালি F2Cl2 Br2 ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের হচ্ছে বন্ধন শক্তির ক্রম। বন্ধন শক্তি মানে বন্ধন তৈরি হলে যে পরিমাণ শক্তি রিলিজ করে তাকে বলা হয় বন্ড এনার্জি বা বন্ধন শক্তি। তো বেসিক্যালি দেখো ফ্লোরিনের ক্ষেত্রে সাইজ ছোট, এখানে 2p অরবিটালের মধ্যে ওভারল্যাপ হয়, যত ধীরে ধীরে এখান থেকে এদিকে যায় তত হচ্ছে অরবিটালের সাইজ বাড়ে, অর্থাৎ এখানে অভিলেপনের মাত্রা এদিক থেকে এদিক বরাবর অভিলেপনের মাত্রা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। আর অভিলেপনের মাত্রা যদি কম হয় দুটো অরবিটালের মধ্যে, কারণ মানে বেসিক্যালি এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানকার একটা অরবিটালের সঙ্গে এখানকার অরবিটালের বন্ডিং হয় দিয়ে F2 তৈরি হচ্ছে, এখানে 2p অরবিটাল, এখানকার 2p অরবিটালের মধ্যে। তো বেসিক্যালি এইভাবে ধীরে ধীরে যখন যাচ্ছে তখন অরবিটালের সাইজ বাড়ছে, কারণ বুঝতেই পারছো উপর থেকে নিচের দিকে গেলে সাইজ বাড়তে থাকে, অরবিটালের সাইজ বাড়তে থাকে। তাই হচ্ছে এক্ষেত্রে অভিলেপনের মাত্রা সবচেয়ে কম, এর ক্ষেত্রে অভিলেপনের মাত্রা সবচেয়ে বেশি। তাই অভিলেপন যদি সবচেয়ে বেশি হয় তাহলে এর ক্ষেত্রে তো বন্ধনের স্ট্রেংথ তো সবচেয়ে বেশি হওয়া উচিত, অর্থাৎ বন্ধনের স্ট্রেংথ বেশি হয় মানে কি গো, বন্ধন ফর্ম করলে যদি বন্ধনের স্ট্রেংথ বেশি মানে কি, বেশি পরিমাণ যদি দেখো বন্ধন বিয়োজন শক্তিটা কি করে আসে বা বন্ধন শক্তি কিভাবে আসে, যদি বন্ধনটা স্টেবল বন্ধন হয়, অর্থাৎ যদি স্ট্রং বন্ড তৈরি হয়, তাহলে যদি তাহলে হচ্ছে বেশি পরিমাণে শক্তি রিলিজ করবে, বেশি পরিমাণে এনার্জি রিলিজ করবে, আর বেশি পরিমাণে এনার্জি রিলিজ করলে বন্ধন শক্তি বেশি বলবো। তাহলে এর ক্ষেত্রে ওভারল্যাপনের মাত্রা যদি বেশি হয় তাহলে এর ক্ষেত্রে বন্ধন শক্তি বেশি হওয়া উচিত, এর ক্ষেত্রে সবচেয়ে কম হওয়া উচিত। কিন্তু এখানে হচ্ছে একটু এক্সেপশনাল কেস দেখা যায়। তার কারণ কি, তার কারণ হচ্ছে দেখো ফ্লোরিনের ক্ষেত্রে কি হয়, ফ্লোরিনের সাইজ ছোট, অরবিটালে অভিলেপনের মাত্রা এর ক্ষেত্রে বেশি হয় ঠিকই, কিন্তু ফ্লোরিনের হচ্ছে 3টা লোন পেয়ার রয়েছে। তাই ফ্লোরিনের লোন পেয়ার থাকার জন্য এই লোন পেয়ার, এখানকার 3টা লোন পেয়ার, এখানকার 3টা লোন পেয়ার কী হয়, নিজেদের মধ্যে রিপালশন করে। তাহলে রিপালশন যদি করে তাহলে সহজে ব্রেক করে যাবে। তাহলে যদি সহজে ব্রেক করে যায় তাহলে বন্ধন বিয়োজন শক্তি, বা যদি আমি উল্টো দিকে যদি বলি, ঘুরিয়ে যদি বলি যে বন্ধন শক্তি এর ক্ষেত্রে হচ্ছে কার ক্ষেত্রে, ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে কম হবে। এবার কার তুলনায় কিভাবে, মানে অর্ডারটা কিভাবে হবে, তো একেবারেই কম হবে না, মানে সবচেয়ে বেশি হবে এক্ষেত্রে হচ্ছে ক্লোরিনের, তারপরে হচ্ছে ব্রোমিনের, তারপরে হচ্ছে ফ্লোরিনের, তারপরে হচ্ছে আয়োডিনের। কিন্তু হওয়া উচিত ছিল কিন্তু এইটা ফ্লোরিনের, ক্লোরিনের, ব্রোমিনের, আয়োডিনের, এইটা হওয়া উচিত ছিল, কিন্তু ক্লোরিনের বেশি হয়ে গেল, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপরে হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, তারপরে হচ্ছে আয়োডিনের। কারণটা বুঝতে পেরেছো? কারণটা হচ্ছে মেন ভিলেন হচ্ছে এখানকার লোন পেয়ার, 3টে লোন পেয়ার নিজেদের মধ্যে রিপালশন ক্রিয়েট করছে। তাহলে রিপালশন যদি হয় তাহলে হচ্ছে সহজে বিয়োজিত হবে, অর্থাৎ বিয়োজনের জন্য কম পরিমাণে তাপশক্তি লাগবে, আর কম পরিমাণে তাপশক্তি লাগবে মানে বন্ধন বিয়োজন শক্তি কম, বন্ধন বিভাজন শক্তি কম। মানে আমি উল্টো পক্ষে বলতে পারি, অপরদিকে বলতে পারি যে বন্ধন তৈরির সময়ও ওরা হচ্ছে কম পরিমাণে শক্তি মুক্ত করবে, কে, ফ্লোরিনের ক্ষেত্রে। ঠিক আছে,
তো এইভাবে জিনিসটাকে এক্সপ্লেন করা যায়। নেক্সট হচ্ছে ফ্লুরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হলেও ফ্লুরিনের জারণ ক্ষমতা ক্লোরিন অপেক্ষা বেশি হয় কেন? খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কোশ্চেন। যে দেখো জারণ ক্ষমতা কিভাবে আমরা দেখাই, জারণ ক্ষমতা মানে অন্যকে যে জারিত করে নিজে বিজারিত হবে, অন্যকে জারিত করবে কখন, বা নিজে বিজারিত হবে কখন, নিজে যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নিজে বিজারিত হবে, আর তখন অন্যকে জারিত করবে, মানে সে জারক পদার্থ হিসাবে কাজ করে, তাই না? তো এটা তোমরা জানো। দেখো আমরা একটু আগে আমরা পড়লাম যে ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন আসক্তির মান বেশি। ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি মানে ক্লোরিন সহজে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, দিয়ে হচ্ছে নিজে বিজারিত হয়, আর হচ্ছে অন্যকে জারিত করতে পারে। অর্থাৎ অন্যকে যেটা করতে পারে সে হচ্ছে সেই পদার্থ, অর্থাৎ সে হচ্ছে তীব্র জারক পদার্থ হিসাবে কাজ করতে পারে। কে? ক্লোরিন করা উচিত। তার কারণ কি? ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের তুলনায় ক্লোরিনের তো বেশি, এক্ষুনি বলা হলো। তাহলে ক্লোরিনের যদি ইলেকট্রন আসক্তি বেশি হয় তাহলে ইলেকট্রন গ্রহণ সহজে করবে, নিজে বিজারিত হবে, অন্যকে জারিত করবে, মানে তীব্র জারক পদার্থ হিসেবে কাজ করবে। কে? ক্লোরিন। কিন্তু এখানে বলছে যে না, ক্লোরিনের কিন্তু তাহলে অন্যকে জারিত করে তীব্র জারক পদার্থ হিসেবে আচরণ করা উচিত ছিল। কার? ক্লোরিনের। কিন্তু বলা হচ্ছে যে ফ্লুরিনের হচ্ছে জারণ ক্ষমতা সবচেয়ে বেশি হয় কার তুলনায়? যতগুলো হ্যালোজেন রয়েছে সবচেয়ে হচ্ছে জারণ ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ফ্লুরিনের। তার কারণ কি? খুব ইন্টারেস্টিং লাগছে না, তাই না? তো এর এক্সপ্লেনেশনটা আমরা বর্ন হেবার সাইকেল দিয়ে দেখাবো। খুব ক্লাস 11-এ বর্ন হেবার সাইকেল ছিল, আমি একটুখানি আইডিয়া দিয়ে জাস্ট বলে যাচ্ছি। তোমরা পরীক্ষা এলে একবার মনে কোশ্চেন এসেছিলো এরকম কোশ্চেন, তো জাস্ট এইরকম করে একটু বলে দিলেই হবে। ঠিক আছে, দেখো কিভাবে করছি। যে জারণ ক্ষমতা বেশি হয় ক্লোরিনের তুলনায়, তার এক্সপ্লেনেশনটা আমরা এখান থেকে দেব। এটা হচ্ছে বর্ন হেবার সাইকেল। তো বেসিক্যালি তোমরা ক্লাস 11-এ অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছো, অনেকে পড়োনি, তো একটুখানি ব্রিফ আইডিয়া দিয়েছি, আমি এখানে বেশি কিছু বলতে পারবো না। তো জাস্ট একটু পরীক্ষা লেখার জন্য তোমরা একটু জাস্ট জিনিসটা দেখে নাও। যখন হ্যালোজেনটা যখন জারণ ক্ষমতা দেখাবে তখন বেসিক্যালি আমাদের এক্স মাইনাস অ্যাকোয়াস এই জিনিসটা দরকার হয়। ঠিক আছে, অর্থাৎ হ্যালোজেনটা এক্স মাইনাস হিসাবে থাকবে, হ্যালাইড হিসাবে থাকবে এবং অ্যাকোয়াস স্টেটে থাকবে, মানে অ্যাকোয়াস অবস্থা থাকবে, জল দ্বারা সলভেটেড হয়ে থাকবে। ঠিক আছে, তো ফার্স্ট শুরু হয় কোথা থেকে? হ্যালোজেন মৌলগুলো X2 হিসাবে থাকে। তো তাকে প্রথমে তাহলে ডিসোসিয়েট করতে হবে, এক্স অবস্থায় অ্যাটমিক স্টেটে নিয়ে আসতে হবে। এটাতে X2 ছিল, মৌল অবস্থায় ছিল, তাকে পরমাণু অবস্থায় নিয়ে আসতে হবে, কিন্তু গ্যাসিয়াস অবস্থায় থাকবে। তো বেসিক্যালি তাহলে এখানে ডিসোসিয়েশন এনার্জি দিতে হবে। এখানে ডি হচ্ছে ডিসোসিয়েশন এনার্জি, যেহেতু এটা হাফ X2 করছো, কারণ তোমার এক্স পরমাণু লাগবে, তো তাই এখানে হাফ দেবে, দিলে এখানে এক্স তৈরি হবে। আর যেহেতু এখানে 1/2 রয়েছে তাই এখানে D/2 হবে। যদি X2 শুধু থাকতো তাহলে D হতো, তাহলে এখানে হাফ দিয়েছো তাই এখানে D/2, অর্থাৎ এটা ডিসোসিয়েশন এনার্জি ডিভাইডেড বাই 2 আর কি। ঠিক আছে, তো এবার আমরা চাইছি দেখো এক্স মাইনাস অ্যাকোয়াস অবস্থায় যেতে চাইছি, তাহলে এক্স হলো গ্যাসিয়াস স্টেটে, কিন্তু এক্স মাইনাস গ্যাসে যেতে হবে। তাহলে এক্স মাইনাস যেতে হলে একটা ইলেকট্রন গ্রহণ করলে এক্স মাইনাস হবে। তো একটা ইলেকট্রন গ্রহণ করলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে কি বলা হয়? ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি বলা হয়। তো সেইটাই দেওয়া হয়েছে। দেখো এখানে নেগেটিভ সাইন বসানো হয়েছে, তার কারণ হচ্ছে এখানে এনার্জি কি হবে? রিলিজ হবে, ইলেকট্রন আসক্তি এনার্জি রিলিজ করে, তাই মাইনাস ইয়ে দেওয়া আছে ইলেকট্রন আসক্তি, এটা ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। তো এটা কিসে চলে এলো? এক্স থেকে এক্স মাইনাস গ্যাসে চলে এলো। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাকোয়াস স্টেটে নিয়ে যেতে চাই, তাহলে এক্ষেত্রে হচ্ছে জল দিয়ে ওকে সলভেটেড করাতে হবে। তাহলে জল দিয়ে যখন সলভেটেড হবে, অর্থাৎ এক্স মাইনাস অ্যাকোয়াস যখন হবে, তাহলে তোমরা ক্লাস 11-এ এটা পড়েছো, অ্যাটমিক স্ট্রাকচার এটা পড়েছো, যে যখন হাইড্রেটেড হয়, জল দ্বারা হচ্ছে হাইড্রেটেড হয় বা সলভেটেড হয়, তো তখন হচ্ছে কিছু পরিমাণে শক্তির মুক্তি ঘটে। তো যেহেতু শক্তির মুক্তি ঘটছে তাই ডেল এইচ হাইড্রেশন, এটা আর কি মানে হাইড্রেশন এনথালপি বলা হচ্ছে। তাহলে যেহেতু শক্তির মুক্তি ঘটছে তাই এক্ষেত্রে মাইনাস সাইন দিয়ে দেখানো হবে, তাই এখানে মাইনাস ডেল এইচ হাইড্রেশন দিলে তাহলে কি হবে? যে পরিমাণ শক্তি মুক্তি ঘটলো ওটা ডেল এইচ হাইড্রেশন হলো, তাহলে এক্স মাইনাস গ্যাসিয়াস স্টেটে ছিল সেটা অ্যাকোয়াস স্টেটে চলে এলো। আমার এটা দরকার ছিল, কারণ যখন জারিত অবস্থায় মানে জারক পদার্থ হিসেবে কাজ করবে তখন এই স্টেটে যেন আসে। ঠিক আছে, এবং এই টোটাল যে সিস্টেমটা এখান থেকে এই যে ট্রান্সফরমেশন যদি ওয়ান স্টেপে যদি হয় তখন আমরা বলতে পারি এটাকে ডেল এইচ ফরমেশন বলতে পারি। ঠিক আছে, তো তাহলে এনথালপি চেঞ্জ ইকুয়ালস টু, তাহলে হেসের সূত্র অনুযায়ী এইসব যে থার্মোডাইনামিক টার্মগুলো যেগুলো রয়েছে, থার্মোডাইনামিক টার্ম নয়, এইসব যে এনার্জি টার্মগুলো রয়েছে, এইসব এনার্জি টার্মগুলো যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে ডেল এইচ, তাহলে পুরো ব্যাপারটা এটা হচ্ছে ওয়ান স্টেপে, আর এটা হচ্ছে স্টেপ ওয়াইজ ম্যানারে এই এক্স মাইনাসে এলো।
তাহলে টোটাল যদি পুরো ব্যাপারটা যদি ওয়ান স্টেপে হয় তাহলে ডেল এইচ হয়, আর যদি স্টেপ ওয়াইজভাবে যায় তাহলে এইসব এনার্জিগুলো লাগে বা কখন বর্জিত হয়, তো এদেরকে যোগ করলে ডেল এইচের সঙ্গে সমান হবে। এটা হেসের সূত্র অনুযায়ী বলা হয়। তো ডেল এইচ ইকুয়ালস টু d/2 মাইনাস ইয়ে মাইনাস ডেল এইচ হাইড্রেশন, এগুলোকে জাস্ট যোগ করে রেখে দিয়েছি এখানে। তো এবার হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, দেখো আমি কম্পেয়ার করছি কার কার ক্ষেত্রে, ক্লোরিন আর হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে, ফ্লোরিন আর ক্লোরিনের ক্ষেত্রে আমি কম্পেয়ার করছি। তাহলে এখানে বলে দিয়েছি আমি এই জন্য যে ডেল এইচের মান যে ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি নেগেটিভ হবে তার ক্ষেত্রে হচ্ছে জারণ ক্ষমতা বেশি হবে, ঠিক আছে, এটা শুধু খেয়াল রাখবে। তো বেসিক্যালি আমাকে এখন এই টার্মগুলো কম্পেয়ার করে দেখতে হবে ফ্লোরিন এবং ক্লোরিনের ক্ষেত্রে, যে কোনটার ক্ষেত্রে ডেল এইচ বেশি নেগেটিভ দিচ্ছে, এইটা আমরা কম্পেয়ার যদি করতে পারি তাহলে আমরা বুঝে যাব যে কার জারণ ক্ষমতা বেশি। দেখো d/2 ফার্স্ট টার্মটা এটা কম্পেয়ার করছি, তাহলে ডিসোসিয়েশন এনার্জি তুমি একটু আগে দেখেছো ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে ডিসোসিয়েশন এনার্জির মানটা কম হয়, অনেকখানি কম হয় কার তুলনায়, ফ্লোরিনের তুলনায়। তাহলে ফ্লোরিনের যদি ডিসোসিয়েশন এনার্জির মান যদি কম হয় কার তুলনায়, ফ্লোরিনের তুলনায়, ক্লোরিনের তুলনায়, তাহলে এক্ষেত্রে d/2 এর মানটা কার ক্ষেত্রে কম হবে গো, কার ক্ষেত্রে পজিটিভ মানটা কম হবে, এই ফ্লোরিনের ক্ষেত্রে কম হলো, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে ডিসোসিয়েশন এনার্জির মানটা কম, তাহলে এটা কম পজিটিভ। ইলেকট্রন আসক্তি কিন্তু কার ক্ষেত্রে বেশি, ইলেকট্রন আসক্তি কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে বেশি ফ্লোরিনের তুলনায়, ঠিক আছে, এটা গুড। কিন্তু হাইড্রেশন এনার্জি কিন্তু সবসময়ের জন্য ফ্লোরিনের ক্ষেত্রে বেশি হয়, হাইড্রেশন এনার্জি হচ্ছে সবসময় ফ্লোরিনের ক্ষেত্রে বেশি ক্লোরিনের তুলনায়, এবং এর ক্ষেত্রে হচ্ছে d/2 এর মান বা হচ্ছে ডিসোসিয়েশন এনার্জির মানটা সবসময়ের জন্য ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে অনেকখানি কম কার তুলনায়, ক্লোরিনের তুলনায় অনেকখানি কম। তাহলে যদি অনেকখানি কম হয় তাহলে ডি এর মানটা হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে অনেকখানি কম পজিটিভ। তাহলে ওভারঅল যদি ব্যাপারটা দেখতে চাও তাহলে এ হচ্ছে সবচেয়ে কম পজিটিভ, এ একটু নেগেটিভ ক্লোরিনের ক্ষেত্রে ঠিকই, কিন্তু এ এতটাই কম যে হচ্ছে এই আর এই দুজন মিলে এখানে প্রায়োরিটি পেয়ে যায়, অর্থাৎ ওভারঅল যে ডেল এইচ এর মানটা কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু কি হয়, ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু ডেল এইচ এর নেগেটিভ মানটা কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে বেশি হয়, ঠিক আছে, তার জন্য হচ্ছে এই জারণ ক্ষমতা বেশি। তো নোটে সুন্দর করে জিনিসগুলো লেখা রয়েছে, আমি একটু জাস্ট বুঝিয়ে দিলাম। তো জিনিসটা একটু এইরকম যেরকম নোটে লেখা আছে ওরকম লিখলেই হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আচ্ছা জারণ ক্ষমতা তাহলে ক্রম কি হবে, জারণ ক্ষমতার ক্রম সিম্পল ক্রম, ফ্লোরিনের হচ্ছে সবচেয়ে বেশি, সবচেয়ে সবার তুলনায় বেশি, ফ্লোরিন ক্লোরিন অনেকটাই বেশি, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এটা হচ্ছে জারণ ক্ষমতার ক্রম। এই ক্রমগুলো খেয়াল রাখবে, অনেক সময় ক্রম আসে। আচ্ছা, এরপরে হচ্ছে এই চেপের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করে ফ্লোরিন গ্যাস প্রস্তুত করা যায় না কেন, খুব সহজ কোশ্চেন। এর রিজনটা হচ্ছে যে এক্ষেত্রে যদি অ্যানোডে ফ্লোরিন উৎপন্ন হয় তাহলে ওই উৎপন্ন ফ্লোরিন কিন্তু ওই একা একা থাকতে পারে না, ও কি করে পুনরায় আবার এইভাবে রিয়াকশান করে, উৎপন্ন অ্যানোডে ফ্লোরিন কি হয়, এই চেপ থেকে উৎপন্ন ফ্লোরিন ও আবার জলের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন উৎপন্ন করে, আবার জলের সঙ্গে বিক্রিয়া করে ওজনও তৈরি করে। তাই এখানে বলা হয় যে জলের সঙ্গে ফ্লোরিন ও অ্যানোডে উৎপন্ন ফ্লোরিন ওরা রিয়াকশান করে পুনরায় কি করে ওজন মিশ্রিত অক্সিজেন উৎপন্ন করে। তো একে ব্যালেন্স করবে, তো এখানে লিখতে হবে যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় এবং হচ্ছে ওজন মিশ্রিত অক্সিজেন উৎপন্ন হয়, ঠিক আছে। একটা কথা বলে দিই, এইসব টাইপের যখন কোশ্চেনগুলো দেবে না অবশ্যই রিয়াকশানে যেসব জিনিসগুলো উৎপন্ন হচ্ছে ওদের নামগুলো লিখবে, সঙ্গে তুমি লিখবে না যে এইচএফ উৎপন্ন হয়, O2 উৎপন্ন হয়, O3 উৎপন্ন হয়, এরকম বলবে না, তুমি বলবে হাইড্রোফ্লোরিক অ্যাসিড আর হচ্ছে ওজন মিশ্রিত অক্সিজেন উৎপন্ন হয়, ঠিক আছে। তো ব্যালেন্সটা করে দেবে, তো বেসিক্যালি ব্যালেন্সটা স্টার্ট করবে এখান থেকে, দিলে দেখবে হয়ে যাবে। অক্সিজেন এখানে দুটো রয়েছে, দুটো পরমাণু, তাই এখানে দুটো পরমাণু দরকার, তাই 2 বসাবে। তাহলে এখানে 2 লাগানোর ফলে এইচ কটা হলো গো, 2 দুগুণে 4টা, তাহলে এখানে 4 বসিয়ে দাও। আচ্ছা, 4 বসানোর জন্য ফ্লোরিন কটা হলো, 4টে হলো, তাহলে এখানে দুটো রয়েছে, এখানে 2 বসিয়ে দেবে, তাহলে আর অ্যারো থাকবে না, এটা ইকুয়ালস টু হয়ে যাবে। এর ক্ষেত্রেও সেরকম 3 রয়েছে, তাই এখানে 3 বসাও, 3 দুগুণে 6, তাহলে এখানে হচ্ছে 6 বসাও, 6টা ফ্লোরিন হয়ে গেছে, তাই এখানে 3টা বসিয়ে দাও। তাহলে এইভাবে হচ্ছে ব্যালেন্স করতে হবে, খুব সহজ জিনিস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো যে কাঁচের পাত্রে ফ্লোরিন প্রস্তুত করা যায় না কেন, সিম্পল কোশ্চেন, রিয়াকশানগুলো জাস্ট মনে রাখলে হবে। তো বেসিক্যালি এর অ্যান্সারটা হবে যে কাঁচের উপাদানগুলো হচ্ছে সিলিকা SiO2, সোডিয়াম সিলিকেট SiO3, ক্যালসিয়াম সিলিকেট, এগুলো হচ্ছে তাদের সংকেত। তো এরা কি করে এইচএফের সঙ্গে রিয়াকশান করে, হাইড্রোফ্লোরিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে এই সব জিনিসপত্রগুলো উৎপন্ন, SiO4
NaFSiO2, তারপরে CaSiFC, এই সব জিনিসগুলো উৎপন্ন করে। এইসব উৎপন্ন করার জন্য কি হয়, কাঁচের পাত্র ক্ষয়প্রাপ্ত হয়। তো আরও রিয়াকশানগুলো রয়েছে, ওগুলো তোমরা সে PDF যেটা দিয়েছি ওই PDF-এ তোমরা রিয়াকশানগুলো পেয়ে যাবে, ঠিক আছে, এটাও করে রাখবে। তো যদি আসে তাহলে অবশ্যই রিয়াকশানগুলো দেবে এবং ব্যালেন্স ইকুয়েশান দেওয়ার চেষ্টা করবে। তো এই সব ক্ষেত্রে ব্যালেন্স ইকুয়েশান যদি তোমার, দেখো আমি একটা সিম্পল কথা বলি, দেখো ধরো 2 নম্বরের কোয়েশ্চেন থাকে, তাহলে তুমি ব্যালেন্স ইকুয়েশান ধরো দিলে না, ব্যালেন্স করার জন্য দেখো অনেক ঝামেলা থাকে ব্যালেন্স করার জন্য। দুটো খানিক যদি রিয়াকশান আপাতত মনে থাকে তাহলেও ভালো, 2 নম্বরে থাকলে হাফ নাম্বার কাটবে, ঠিক আছে। স্মার্টলি দেখো, ভাবো তুমি এগুলো মনে রাখতে হলে অনেক কষ্ট হয়, আমি জানি পরীক্ষার সময় ভীষণ কনফিউশন আসে। তো যদি হাফ নাম্বার চলে যায় তো কী যায় আসে, দুটো রিয়াকশান করে দিলে, যদি 3টা মনে থাকে 3টা দিলে, যদি ব্যালেন্স না মনে থাকে তীর চিহ্ন মারবে, ইকুয়ালস টু চিহ্ন দেবে না, ইকুয়াল চিহ্ন দেবে না, তো যতটা থাকবে ওটাই দেবে, ঠিক আছে। তো একদম ছেড়ে আসার থেকে কিছু তো লিখে আসা বেটার, তাই না। তো এই জন্য হচ্ছে কাঁচের পাত্রে ফ্লুরিন প্রস্তুত করা যায় না। এরপরে হচ্ছে কোন হ্যালোজেন মৌলকে সুপার হ্যালোজেন বলে এবং কেন, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ফ্লুরিনকে। শর্ট কোশ্চেনে কখনো আসতে পারে, তার কারণ হচ্ছে তোমরা জানো প্রথমে যেই সব এক্সপ্লেনেশনগুলো দিয়েছিলাম ওইগুলোই হচ্ছে তার কারণ, যে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি খুব হাই, ওর হচ্ছে জারণ ক্ষমতা হচ্ছে সবার থেকে বেশি, অষ্টক ওর প্রসারণ করতে পারে না, আর জারণ স্তরগুলো কী কী দেখায় দেখেছো তোমরা, ঠিক আছে। ওই জন্য হচ্ছে এদেরকে ওই সব যে স্পেশাল ক্যারেক্টারগুলো রয়েছে ওসবের জন্য একে সুপার হ্যালোজেন বলা হয়। তো নোটে এগুলো রয়েছে, দেখে নেবে একটু। ফ্লুরিন ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া দেখায় না, কিন্তু অন্য হ্যালোজেনগুলো দেখায় কেন, তো এটা একটু লজিক্যাল, একটু বলে দিই। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান তোমরা জানো, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান হচ্ছে যে কোনো এলিমেন্ট যদি একই সঙ্গে জারিত এবং বিজারিত হয় তাহলে বলবো যে তার ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান ঘটেছে, অর্থাৎ সে ডিসপ্রপোর্শনেট করছে, ঠিক আছে। তো বেসিক্যালি ফ্লুরিনের ক্ষেত্রে কি হয় বলো তো, মানে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানের যদি একটা সিম্পল এক্সাম্পল দেখাই, ধরো সাপোজ একটা এলিমেন্ট রিয়াকশান করে দুটো কম্পাউন্ড তৈরি করছে, ধরো NM আর হচ্ছে NO, এই দুটো জিনিস উৎপন্ন করছে। তো এর এখানে যদি ইনিশিয়ালি জারণ স্তর যদি আমি ধরে নিই 0 স্টেটে রয়েছে যদি ধরে নিই, তাহলে অবশ্যই এই 0 থেকে একটা কম অক্সিডেশন স্টেট দেখাতে হবে আর 0 থেকে একটা বেশি অক্সিডেশন স্টেট দেখাতে হবে, ঠিক আছে। তো দেখো 0 থেকে একটা অক্সিডেশন স্টেট, মানে 0 থেকে অক্সিডেশন স্টেট বেশি হচ্ছে +2 আর 0 থেকে কম অক্সিডেশন হচ্ছে -1। তাহলে দেখো একই সঙ্গে সেই এই এলিমেন্টটা দেখো একই সঙ্গে এক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে নিজের বিজারণ অন্যকে জারিত করেছে, অর্থাৎ জারক পদার্থ হিসেবে কাজ করছে এক্ষেত্রে, মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে জারক পদার্থ হিসেবে কাজ করছে, আর একই সঙ্গে দেখো এই ইলেকট্রন বর্জন করছে, মানে নিজের জারণ অপরকে হচ্ছে বিজারিত করছে, অর্থাৎ বিজারক পদার্থ হিসেবে কাজ করছে। তাহলে একই সঙ্গে জারিত হচ্ছে আর বিজারিতও হচ্ছে, এই ধরনের রিয়াকশান হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। তখন ক্লাস 11-এর ওই রেডক্স কেমিস্ট্রিতে এগুলো নিশ্চয়ই পড়েছো, ঠিক আছে। আমি বেশি এখানে ইলোবোরেট করছি না, যদি না জেনে থাকো তাহলে ইউটিউবে গিয়ে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান সার্চ করে দেখো, ওখানে একটা লেকচার দেখে নাও, জিনিসটা বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তাহলে ফ্লুরিন হচ্ছে তোমার যদি এলিমেন্টাল স্টেটে থাকে, ফ্লুরিন যদি ধরে নিই যে এই 0 স্টেটে রয়েছে, তাহলে ফ্লুরিনকে কি করতে হবে, ফ্লুরিনকে একটা অক্সিডেশন স্টেট এর থেকে 0 থেকে একটা কম, যে কোনো একটা -1 বা যা কিছু একটা কম, আর একটা 0 থেকে বেশি, হয়তো +1 +2 বা যাই কিছু একটা প্লাস অক্সিডেশন স্টেট দেখাতে হবে। কিন্তু আমি প্রথমেই শুরুতে বলেছি যে ফ্লুরিনের হাই ইলেকট্রোনেগেটিভ রয়েছে, সবার তুলনায় বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই না। তাই হচ্ছে ফ্লুরিনের ক্ষেত্রে -1 ছাড়া আর কোনো পজিটিভ অক্সিডেশন স্টেট এখানে দেখাবে না। তাহলে তাই যদি হয় তাহলে এই রকম জিনিসগুলো এখানে পসিবল নয়, অর্থাৎ ফ্লুরিন কখনো বিজারক পদার্থ হিসেবে কাজ করবে না। ইলেকট্রন ছাড়লে তো নিজের জারণ অন্যকে বিজারিত করবে, অর্থাৎ বিজারক পদার্থ হিসেবে কাজ করবে। তাহলে ইলেকট্রনই তো ছাড়েই না, তাহলে এই বিজারক পদার্থ হিসেবে কাজ করবে না, অর্থাৎ এর প্লাস অক্সিডেশন স্টেটগুলো কখনো এক্সিস্ট করবে না। এই জন্য বলা হচ্ছে যে ফ্লুরিন কখনো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানে টেক পার্ট করবে না, ডিসপ্রপোর্শনেট হয় না, বুঝতে পেরেছো। কিন্তু অন্যান্য হ্যালোজেনগুলোর ক্ষেত্রে তারা ইলেকট্রন ছাড়তে পারে, গ্রহণও করতে পারে, আবার ছাড়তেও পারে। তাই হচ্ছে সেক্ষেত্রে যে এলিমেন্টারি স্টেটে যেটা রয়েছে তার তুলনায় একটা অক্সিডেশন স্টেট বাড়াতে পারে, কমাতে পারে, একটা নয় একের অধিকও বাড়াতে পারে, কমাতে পারে। মোটামুটি যেটা থাকবে, যদি +1 থাকে, +1 থেকে হয় +2 বা +3 +4, মানে বাড়াতে হবে, আর হচ্ছে তার তুলনায় কম অক্সিডেশন স্টেট -1 -2 এইগুলো সব দেখাতে হবে, বুঝতে পারছো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান এইগুলো। তো এই হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান কেন দেখায় না তার লজিক, ঠিক আছে। ওকে, এই অবধি থাকলো। এর পরের লেকচারে আমরা পরের কোশ্চেনগুলোকে কন্টিনিউ করব, যেসব কোশ্চেনগুলো রয়েছে এবং এই রিলেটেড যে নোটটা সব তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ওখান থেকে হচ্ছে তোমরা
কালেক্ট করে নেবে। ঠিক আছে, পরের লেকচারে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।